সবাই বললে যা যা জানো হয়ে যাবে, কিন্তু কমপ্লিট হয়ে যাবে, শুধু একটা দুটো করে শুরু করো। ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট অফ লেবার মানে ডেলিভারি। তাহলে তার আগে কেউ একজন ভলান্টিয়ার করো যে হোয়াট ডু ইউ মিন বাই লেবার, দেখি কারেক্ট হয়। এইগুলোই কিন্তু পরীক্ষাতে ধরবে। হোয়াট ডু ইউ মিন বাই লেবার, কেউ ভলান্টিয়ার করো, বলতে হবে না, শুধু হাতটা তুললেই হবে। হোয়াট ডু ইউ মিন বাই লেবার, একদিক থেকে বলবো আর কান দিয়ে বেরিয়ে যাবে, কারণ মেমারির ফিজিওলজি তো তোমরা জানো, একটা করে ঢুকবে একটা করে বেরিয়ে যাবে, আবার ঢুকবে আবার বেরিয়ে যাবে, এমন করতে করতে 10 বার হলে তারপর যদি ফুল মেমোরি হয়, ওই জন্য এক্সামিনেশনের আগে বারবার পড়তে হয়। তাহলে আর এবারে যেহেতু তোমার পরীক্ষা দেবে, সবগুলোই এখন সবসময় এখন আর লিপসে থাকতে হবে, নট ইন মাইন্ড, নট ইন ব্রেন, অন লিপস। যা বলবে লিপস থেকে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে, বুঝেছ? লেবারের ডেফিনেশন বল। এক্সপালশন অফ ফিটাস, ঠিক আছে, এটাই কমপ্লিট না আর কিছু আছে? আছে আছে আছে, তার মানে কি মাইন্ড আছে, লিপে নেই, বলো। এক্সপালশন অফ ফিটাস at 8 weeks of pregnancy, 10 weeks of pregnancy, কত weeks? 34, 37, এখন 37টা কিছুটা গেছে, আর 38, 37, 38 সেম আফটার 37। হ্যাঁ, সিরিজ অফ ইভেন্টস, বেশ, হ্যাঁ, বা সিরিজ অফ মুভমেন্টস। ও একটা পার্ট বলেছে, না কত উইকসে হলে আমি লেবার বলবো আর কত উইকসে হলে আমি অ্যাবর্শন বলবো, এগুলো তোমাদের বহুবার বলা হয়েছে। যতক্ষণ না ইন্টারাকশন হচ্ছে ততক্ষণ কিন্তু মনে থাকবে না। less than 20 অ্যাবর্শন, তার মানে এজ অফ ভায়াবিলিটি ইজ এ কোশ্চেন। এটা আমাদের কান্ট্রিতে ইউজুয়ালি 28 উইকস। আমরা যত লেবারের ডাটা কালেকশন যদি তোমাকে করতে বলে আফটার ইউ পাস নেক্সট ইয়ার, তখন ওই 28 উইকসের নিচেগুলো লেবার ঢুকিয়ে দিলে হবে না, ফলস একটা এসে যাবে, এই এত প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাবে। আরে তুমি তো 20 উইকসের নিচে সব অ্যাবর্শনগুলো ঢুকিয়ে দিয়েছো, সব তো মরে গেছে, মর্টালিটি হয়ে যাবে 80%, হবে না। মানে 28 উইকসের পরে ইট ইজ ভায়াবল ইন আওয়ার সেট আপ। এটা সেট আপের কেন ভ্যারি করছে, কারণ তোমার সেট আপের উপর ডিপেন্ড করছে। ইন্টারন্যাশনালি ইট ইজ 24 উইকস। কে যদি 24 উইকস বলে আমরা অবজেকশন দেবো না, কিন্তু 28 উইকস বলে তাকেও অবজেকশন। এখনো তোমাদের কমিউনিটি মেডিসিনে দেখবে স্টিল বার্থ আর বার্থ ইত্যাদি ডেফিনেশনে কিন্তু 28 উইকস লেখা আছে। তাহলে এক্সপালশন অফ ফিটাস আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি, এটা যদি লেবার হয়ে গেল, তাহলে কোথা দিয়ে বেরোবে? পেট দিয়ে না ভায়া ভায়া বার্থ প্যাসেজ? তাহলে ভায়া ন্যাচারালিস, ভায়া ভেজাইনা, পার ভেজাইনাল এক্সপালশন অফ দি ফিটাস after the age or after 28 weeks, whatever may be, which is that is labor. And before that, if it is expelled, it will be called abortion. কিন্তু 20 উইকস হচ্ছে আমাদের অ্যাবর্শনের পারমিসিবিলিটি। আমরা ইন্ডাকশন অফ অ্যাবর্শন, ইনডিউসড অ্যাবর্শন কত উইকস পর্যন্ত করব, ওইটা আমরা 20 উইকসের উপরে আমাদের পারমিশন নেই। কারণ অ্যাবর্শন তো ইউ আর কিলিং এ ফিটাস, ইম্যাচিওর ফিটাস ইউ আর এক্সপেলিং, means you are killing a fetus. You are not entitled to kill as a doctor according to law Hippocrates oath. I am promised to save every human being from womb to tomb. এটা তো সেইটা আমাদের এখন বাই ল আমরা ওটাকে করেছি যে অনলি ডক্টরস আর এলিজিবল টু কিল এ ফিটাস আপ টু 28 উইকস, বিকজ 28 উইকস if it is expelled, it will die because of the too much extreme prematurity, it will die. তাহলে 28 উইকসের পরে পার ভেজাইনা, if there is expulsion of fetus, that is called labor. And if it occurs after 37 weeks, তার মানে কি 37 উইকস মানে
টার্ম 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 মানে কি? টার্ম যাকে বলে তোমার যেমন মিড টার্ম, ফুল টার্ম বলে না, টার্ম মানে তুমি তোমার হয়ে গেছে, তোমার 10 ইয়ার কমপ্লিট হয়েছে মানে তোমার টার্ম, ফিটাসটা 10 ইয়ার কমপ্লিট হয়েছে। 37 উইকস পরে যে কোনো সময় যদি এক্সপেল হয় তাহলে দ্যাট ফিটাস ইজ ভায়াবল আউটসাইড দ্য ইউটেরাস উইদাউট সাপোর্ট, বুঝছো? সেইটা হচ্ছে টার্ম। ইট ইজ 37 উইকস in textbooks, so it is 37 weeks term. So that is term pregnancy, term fetus may be living, may be dead হতে পারে, তাহলে সেটা কিন্তু যদি ডেড হয় তাহলে আলাদা। if it is a living baby and term fetus, and if it occurs spontaneously, expelled spontaneously with minimal assistance, এগুলো ধরতে হবে তো, পড়ে গেল বেড থেকে পড়ে গিয়ে বাচ্চাটা মরে গেল, সেটা তো আমরা চাইবো না। তাহলে কে হয় মিনিমাল অ্যাসিস্ট্যান্স উইল বি দেয়ার। তাহলে এইটা হচ্ছে নর্মাল লেবার। তোমাকে হয় জিজ্ঞেস করবে লেবার কি, তুমি নর্মাল লেবার ডেফিনেশন বলছো, তাতে আমরা মাইন্ড করি না, কারণ একটু বেশি বলেছো। কিন্তু লেবারের ডেফিনেশন বললে তোমাকে ওইটা বলতে হবে। তুমি যদি লেবারের ডেফিনেশন বলে 37 উইকস বলো তাহলে হবে না, বুঝতে পারছো তো? নলেজটা এইটা হচ্ছে জায়গা। লেবার বললে তোমাকে আফটার দি এজ অফ ভায়াবিলিটি, নর্মাল লেবার বলে আফটার 37 উইকস অফ প্রেগনেন্সি, ঠিক আছে? এবং নর্মাল লেবার বলে আরো একটা যোগ করতে হবে, 37 উইকস বললেই হবে না, শুধু টার্ম প্রেগনেন্সি বললেই হবে না, স্পন্টেনিয়াস ইন অনসেট বলা হয়েছে। আর একটা হবে যে প্রেজেন্টেড বাই হেড, প্রেজেন্টেড বাই ভার্টেক্স বলা ভালো, প্রেজেন্টেড বাই ভার্টেক্স। ব্রিজ হলে কিন্তু নর্মাল হবে না, ট্রান্সভার্স তো বেরোবেই না, তা বা ওই ফেস হলেও কিন্তু নর্মাল হবে না। তাহলে ভার্টেক্স 37 উইকস, স্পন্টেনিয়াস হুইচ ইজ নট ডিলেড। প্রলং লেবার হয়ে অনেকক্ষণ বাদে বেরোলো সেটাও কিন্তু নর্মাল না, হুইচ ইজ নট ডিলেড অ্যান্ড আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড মানে বেরোনোর পর বাচ্চা কাঁদলো না, আসফাক্সিটা বেরোলো, সেটা কিন্তু নর্মাল লেবার হবে না, ঠিক আছে? তাহলে এতগুলো ক্রাইটেরিয়া বলতে হবে বলার সময়। ওই জন্য নর্মাল লেবারটা চট করে জিজ্ঞেস করা হয় না, কিন্তু এটা ডেফিনেশনটা দিয়ে 2 নম্বর দিয়ে দেওয়া হয়, তুমি সবগুলো পয়েন্টগুলো ভেবে লিখেছো কিনা জানার জন্য, ঠিক আছে? সো ইট ইজ নর্মাল লেবার। তাহলে এইটাকে আমি when somebody is coming maybe 32 weeks, maybe 34 weeks, তাহলে নর্মাল যখন 37 উইকস বলছি, তাহলে বিফোর 37 উইকস নাম কি হবে? প্রিটার্ম লেবার। প্রিটার্ম লেবার ইউ মে কল ইট প্রিম্যাচিওর অলসো, কিন্তু প্রিটার্ম, ঠিক আছে, প্রিটার্ম বলাই ভালো। তাহলে ম্যাচিউরিটি কখন হয়? ম্যাচিউরিটি 37 উইকস তো হবেই, কিন্তু এটা রিজনেবল ম্যাচিউরিটি, মানে যেটা আমরা এখন এ করলে আমরা যাকে আমরা উইল বি এবল টু মেক দি বেবি সার্ভাইভ, আফটার ইট ইজ বর্ন বাই সাপোর্ট উইল বি এবল টু মেক দ্য বেবি সার্ভাইভ, সেটা হচ্ছে একটা রিজনেবল ম্যাচুরিটি। সেইটা হচ্ছে আমরা 34 উইকস। পরে যাতে করে কনফিউশন না হয়, আমি একটা পেশেন্ট এত প্রেশার বেশি, এক্ষুনি যদি ডেলিভারি না করি পেশেন্টটাই মরে যাবে, রেনাল ফেলিওর হয়ে যাবে, না হলে সেরিব্রাল হেমারেজ হয়ে যাবে, তাকে আমাকে ডেলিভারি করতে হবে, আজকালের মধ্যেই ডেলিভারি করতে হবে, নাহলে কনভালশন হয়েই মরে যাবে। সেখানে আমরা কি দেখবো, 34 উইকস হয়েছে কিনা। 34 উইকস যদি হয় আর ওয়েট করার দরকার নেই। এবার যত তুমি ওয়েট করবে তত দ্য মাদার্স হেলথ উইল বি অন রিস্ক, ফলে সেক্ষেত্রে আমরা you will lose not only the baby but also mother. To save the mother আমরা 34 উইকসের পরে ডেলিভারি করতে পারি, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রিম্যাচুরিটিতে বাচ্চা মারা যায়। কেন প্রিম্যাচুরিটি? পেডিয়াট্রিক্সে নিশ্চয়ই বাই দিস টাইম হয়েছে। কেন মারা যায় বেশিরভাগ? রেসপিরেটরি ইনফেকশন। তুমি বলো। আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তার মানে সারফেক্ট্যান্টটা প্রোডিউশন হচ্ছে না। তার জন্য আমরা কি দিই? ডেক্সামেথাসোন অথবা বিটামেথাসোন। ডোজ কত? ডেক্সামেথাসোন ডোজ কত? ওইটা হচ্ছে এইটা বিটামেথাসোন।
বিটামিথাজোন 12 মিলিগ্রাম বিডি ইনটু 2 days, আর এটা 6 মিলিগ্রাম বিডি 4 times daily। না ওই ডেক্সামিথাজোনটা একটু বোধহয় ফ্রিকোয়েন্ট লেখা আছে। যাই হোক, যেটা হোক, বিটামিথাজোনটা যেহেতু প্র্যাকটিসড হয়, যদি আমাদের মনে আছে এই 12 মিলিগ্রাম বিডি ইনটু 2 days, ঠিক আছে? তাহলে যাই হোক, এটা হচ্ছে প্রিম্যাচুরিটি। এটা 12 আওয়ার্স দিতে হবে বিটামিথাজোনটা। ডেক্সামিথাজোনটা তুমি যেটা বলছো লাইকলি 6 আওয়ার্স। আচ্ছা, যাই হোক, আমাদের সেটা না, আমাদের হচ্ছে তাহলে when we will talk about the normal labor, because other labors are more and more points are there, induction of labor, everything will come, তাহলে সাবজেক্টটা শেষ হবে না। তাহলে নর্মাল লেবার মানে the patient is coming to you with pain abdomen at by LMP, the maturity is 37 weeks to 40 weeks like that। 40 weeks হয়ে গেলে আবার পোস্ট ডেটেড হয়ে যাচ্ছে, তাহলে 37 to 40 weeks, 38, 39, 40 এরকম 3 উইক্সের মধ্যে একটা আসছে, এবং স্পন্টেনিয়াস অ্যান্ড প্রেজেন্টেড বাই ভার্টেক্স। স্কালটা নেই, ওগুলো দেখিয়েছি তো, ভার্টেক্স কোন জায়গাটা দেখিয়েছি তো, প্রেজেন্টেড বাই ভার্টেক্স। ভার্টেক্সের ডিনোমিনেটর কি? ডিনোমিনেটর অক্সিপুট। সিনসিপুট কার ডিনোমিনেটর? ব্রাও। আর ফেসের ডিনোমিনেটর কি? ঠিক আছে, তাহলে অক্সিপুট। তাহলে অক্সিপুট যদি হয়, তাহলে কি কটা পজিশন হবে? অক্সিপুট হলে কটা পজিশন হবে? এই পেলভিসটা কই, দরকার নেই, ওরা ঢোলা শেষ। তাহলে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, লেফট অ্যান্ড রাইট, 4টে হলো, ট্রান্সভার্স হলে আরো 2টো হয়ে গেল, 6টা হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র 2টো আছে, তাহলে নর্মাল মানে হচ্ছে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়রটাও নর্মাল নয়। তাহলে যখন আমার এরকম দেখি লেফট অক্সিপুট অ্যান্টিরিয়র বা রাইট অক্সিপুট অ্যান্টিরিয়র যদি থাকে বাই পিভি এক্সামিনেশন ইউ নো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কনসিডার করতে হবে? 1 নম্বর, পেশেন্ট ব্যথা নিয়ে এসছে, এবার অক্সিপুট অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র জানতে গেলে তো তোমাকে করতে হবে, পিভি করতে হবে। পিভিতে অসটা কিছু ডাইলেট থাকতে হবে, তার নাহলে তুমি মাথার এইদিকে না হলে আঙুলটা না ঘোরালে কোনটা অক্সিপুট কোনটা সিনসিপুট তো বুঝতে পারবে না। তাহলে ক্লোজড অস যদি হয় তাহলে বোঝা যাবে না অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র। এবং ডিউরিং দি কোর্স অফ লেবার nobody knows, any unseen complications may appear, unforeseen complications, unpredictable, তার কর্ড প্রলাপস হয়ে গেল, তার কর্ড ডাউন দিনের কাছে। তাহলে যতক্ষণ না ডেলিভারি শেষ হচ্ছে এবং পিপিইচও হচ্ছে না, ততক্ষণ আমি বলতে পারবো না নর্মাল লেবার কি নর্মাল লেবার। তাহলে নর্মাল লেবার ইজ এ রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। আমি বলতে পারবো না এখন নর্মাল লেবার হবে, হওয়ার পরে তখন আমি লিখবো বাচ্চা ভালো আছে, মা ভালো আছে, পিপিএইচ নেই, তারপর আমি বলবো নর্মাল লেবার। নর্মাল লেবার ইজ এ রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। বেশ, তাহলে লেবারের ডিউরেশন কত? আর 24 ঘন্টা, 48 ঘন্টা, কিছু তো একটা বলবে, 6 ঘন্টা, 5 ঘন্টা, অ্যাজ ইউ সি, হ্যাঁ 12 ঘন্টা, দ্য গুড সেন্স। 12 ঘন্টার বেশি জানে না, যে কারণ ওই 12 ঘন্টার মধ্যে একবার ঘুমোতে যাবেই, ওর মধ্যে লেবারটা কমপ্লিট করেই চলে যাবে 12 ঘন্টা পরে। আর লেবার হচ্ছে না বলে আমি জেগে বসে থাকবো হবে না, ওর মধ্যে করে দিয়ে যেতে হবে। তাহলে 12 ঘন্টা একটা ভালো টাইম। এই জন্যই দেখবে টেক্সট বুকে লেখা আছে প্রাইমি আর মাল্টির ক্ষেত্রে আলাদা। প্রাইমির ক্ষেত্রে ওরকম 8 আওয়ার্স আর মাল্টির ক্ষেত্রে 5 আওয়ার্স, 5 to 6, ওটা 8 to 10 এইরকম লেখা আছে, ঠিক আছে? এইটা হচ্ছে লেবারের ডিউরেশন। এবারে প্রবলেম হচ্ছে, এবারে কি করে বুঝবো কখন থেকে সে লেবারে গেছে? তারপর তো আমি গুনবো আওয়ার্সটা, কি করে বুঝবো আমি যে এই সময় থেকে 8 ঘন্টা গুনবো? পেশেন্ট এসে বলবে আমার ব্যথা হচ্ছে সকাল থেকে, অলরেডি 12 ঘন্টা হয়ে গেছি, তখন এসেছি, সকাল থেকে ব্যথা হচ্ছে, সন্ধ্যাবেলা এসছে, আমি কখন থেকে ধরবো পেশেন্ট লেবারে আছে?
সেটা কোন স্টেজে হয়? কি লিকেজ অফ, কি বলে, হ্যাঁ বলো, রাপচার অফ মেমব্রেন। রাপচার অফ মেমব্রেন কখন হয়? ইউজুয়ালি নর্মালি কখন হয়? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ তো কেউ বলবে, থার্ড স্টেজটা বোকা বোকা কোশ্চেন যাচ্ছে। আচ্ছা আমি হ্যাঁ অ্যাট দি এন্ড অফ ফার্স্ট স্টেজ, তার মানে আমরা ধরে নেব যে মেমব্রেন রাপচার মিনস সেকেন্ড স্টেজ হ্যাড স্টার্টেড। ঠিক আছে, মানে ফুল ডাইলেটেশন হয়ে গেছে, মানে হেড ইজ কামিং ডাউন, তখন তো মেমব্রেনটা করতেই হবে, রাপচার করতেই হবে, নাহলে হেডটা আসবে কি করে? ক্যান কাম অলসো। তাহলে কখন থেকে আমরা টাইম আওয়ার্সটা গুনব? এটা প্রথমে যখন শুরু হয় লেবারের এটা, তখন ও যেটা বলছে 12 নয়, তখন ছিল ওরকম 24 ঘন্টা, দুটো সানসেট যেন কেউ না দেখে। আমি আজকে 10টার সময় এসেছি, একটা সানসেট দেখলাম, আবার কালকের সানসেটের আগে আমাকে শেষ করতে হবে। প্রথমে এই কনসেপ্ট ছিল, মোটামুটি তো আমার 24 ঘন্টা। সেটা দেখা গেল প্রচুর মাও মারা যাচ্ছে, বাচ্চাও মরে যাচ্ছে, তার মানে হবে না, আর একটু তাড়াতাড়ি ডেলিভারি করো। তারপরে ছিল 12 ঘন্টা। এই করতে করতে এখন আর টাইম গোনাই হয় না, এখন কি গুনি আমরা? আওয়ার্স। কত ঘন্টায় কতটা এগোলো সেটাকে কি বলে? প্রোগ্রেস। কতটা প্রোগ্রেস হলো, প্রোগ্রেস অফ লেবার। তার মানে ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে মনিটরিং অফ প্রোগ্রেস অফ লেবার, ভেরি ইম্পর্টেন্ট। মনিটরিং অফ প্রোগ্রেস অফ লেবার, সেটা কি দেওয়া হয়? তোমাদের সব পড়ানো হয়ে গেছে, পার্টোগ্রাম দেওয়া হয়। পার্টোগ্রামে তাহলে কখন থেকে কাউন্ট শুরু হয়? আওয়ার্সটা কখন থেকে কাউন্ট শুরু হয়? 4 সেন্টিমিটার। আমাদের পিকচারটা বোধহয় লেবার রুমে তাই আছে, কিন্তু মডার্ন যত পার্টোগ্রাম সব এখন বলছে 5-এ শুরু করো, 5-এ শুরু করতে বলছে। তাহলে 1 সেন্টিমিটারও ছিল না, ক্লোজ টস ছিল, বা এর অস হচ্ছে 1 মিলিমিটার 2 মিলিমিটার, 1 সেন্টিমিটার হলো না। কিন্তু যে কোনো এনি টার্ম প্রেগনেন্সিতে তুমি যদি পিভি করো, তাহলে দেখবে 1 ফিঙ্গার মোর অর লেস পার মিটার ইন্টারনাল লসে, জাস্ট টিপ অফ দি ফিঙ্গারটা তো যাচ্ছে। তার মানে এটা আমার 1.5 আর লাইক দ্যাট, লেস দেন 1 সেন্টিমিটার এরকম থাকে। তাহলে সেইখান থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা গুনছি না। কারণটা কি? কারণ লেবারের কার্ভ যদি দেখো তোমরা, বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে লেবারের উপরে কাজ করে গেছে, এ দেখি এ কিরকম হচ্ছে, আওয়ার্সের পরে দেখছি ডাইলেটেশনে কিরকম হচ্ছে, হতে তো দেখা যাচ্ছে প্রথমের দিকে একটুখানি ডাইলেটেশনটা স্লো থাকে, এবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর আবার স্লো হয়ে যায়। ওই যে একটুখানি অ্যাক্সিলারেশনের ফেজের জায়গায় পর্যন্ত আসতে ওই 1 সেন্টিমিটার থেকে ওই 5 সেন্টিমিটার পর্যন্ত ওই অ্যাক্সিলারেশনের ফেজের দিকে আসতে লাগে। সেই জন্য ওই টাইমটা আনপ্রেডিক্টেবল। এবং আমরা হোয়াই উই আর কনসিডারিং দ্য টাইম সো মাচ, বিকজ টু নো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট of duration of labor. Duration of labor is nothing but contraction of the uterus, which is a stress to the mother, to the fetus. Every contraction causes cutting off the circulation through the placenta. কারণ the vessels are perforating within the reticular fibers. এই contraction হচ্ছে সঙ্গে সঙ্গে সার্কুলেশন কাটা হয়, and that is the mechanism also to stop the bleeding following delivery, to arrest PPH. যদি না থাকতো তাহলে কিন্তু PPH-ই মাদার মারা যেত। তাহলে আমরা কি করলাম যে 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা খুব একটা বদার করছি না, কারণ বিকজ অফ দি ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন and all those things, the duration may vary from person to person, but it has been seen that during this time there is very little impact, even if this part is prolonged, very little impact on the mother and fetus. ঠিক আছে, তাহলে তার জন্য আমরা এখন যেটা করি 5 সেন্টিমিটার থেকে পাটোগ্রামে প্লট করি, and what we see যে পার আওয়ার কত সেন্টিমিটার প্রোগ্রেসটা হচ্ছে। এই যে কত সেন্টিমিটার প্রোগ্রেসটা হচ্ছে এইটা জানার জন্য তুমি প্রতি আওয়ারে আওয়ারে পিভি করবো না, আর আমার ফিঙ্গার কি করবে? ফিঙ্গার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বুঝতে পারবে, একটা ফিঙ্গার মানে 1.5, দুটো ফিঙ্গার মানে 3 সেন্টিমিটার, তিনটে ফিঙ্গার মানে
4.5, হ্যাঁ, ফলে ওইটা দিয়ে একটা আন্দাজে বলা যাবে না। কতক্ষণ ছাড়া পারভাজিনাল এক্সামিনেশনটা করি, পাঠ্যক্রমে কি করা হয়, কতক্ষণ ছাড়া লেখা আছে, পাঠ্যক্রমে যে পয়েন্টগুলো লেখা হয় কতক্ষণ ছাড়া? 4 ঘন্টা। 4 ঘন্টা পর্যন্ত যদি কনস্ট্রাকশন চলেও তাহলে আইদার প্রোগ্রেস হবে, নালে কিছু একটা ইম্প্যাক্ট হবে, তার বেশি কিছু হবে না। কিন্তু কি হবে না, যে রাপচারটা হবে না। প্রবলেমই ইউট্রাসের রাপচার হয়ে গেলে তো ওইখানেই মারা যাবে, ওইখান থেকে এখানে আসতে হবে না। বা হেলথ সেন্টার, আমাদের কোনো হেলথ সেন্টার ডেলিভারি করে, হেলথ সেন্টার তো সিজারিয়ান সেকশনের ব্যবস্থা নাই, ওখানে ব্লাড ট্রান্সফিউশনও নাই, ওখানে যাদের গাইনোকোলজিস্টও নেই, কিন্তু সেখানে আমরা ডেলিভারি অ্যালাউ করেছি, কারণ সেখানে একটা স্ক্রিনিং হয় এবং কিছুক্ষণ তাখানে অবজার্ভ করা যায়। তাহলে 4 আওয়ার্স পরে আবার পিভি। তার মানে আমি বলেছি কি, একটা প্রাইমি মাদারের ডিউরেশন অফ লেবার কত? 8। তার মানে 4 আওয়ার বাদে বাদে পিভি করলে কটা পিভি লাগে? 2টো। মানে একটা পিভি করব, পরের পিভি করার আগেই দেখবো ওর বিয়ারিং ডাউন হয়েছে না মেমব্রেন আপটে কিছুতে, যদি প্রোগ্রেসটা ঠিক থাকে, 2টোর বেশি পিভি লাগে না। ঠিক আছে, তাহলে আমরা 4 আওয়ার পরে পিভি দেখে আমরা যেখানে গেল সেখান থেকে আমরা বুঝতে পারছি যে 4 আওয়ার্সে দেখা গেল ছিল আমার 5 সেন্টিমিটার, হয়েছে 7 সেন্টিমিটার, মানে কত ডাইরেকশন হলো? 2 সেন্টিমিটার। তাহলে 4 আওয়ারে 2 সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার পারা হলো? 4 আওয়ারে 2 সেন্টিমিটার মানে 0.5 সেন্টিমিটার পার আওয়ার। অক্সফোর্ডের একজন কাজ করেছিল, সে দেখিয়েছিল, সেই বইটা এখন আমার কাছে, সে দেখিয়েছিল 0.5 সেন্টিমিটার পার আওয়ার যদি প্রোগ্রেস হয় তাহলেও সেটা নর্মাল ডেলিভারি সম্ভব। কিন্তু আমরা এখানে কি দেখাচ্ছি, আমাদের যে পাঠ্যক্রমটা সেখানে প্রোগ্রেসটা কি, অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইনের মধ্যে ডিফারেন্স কত? 4 সেন্টিমিটার। 4 আওয়ার্স, 4 আওয়ার্সে ওখানে দেখা যাবে ওই দুটো লাইনের মধ্যে ওখানে 4 সেন্টিমিটার ডাইলেটেশন লেখা আছে। যদি 2 সেন্টিমিটার হয় তাহলে লাইনটা হরিজন্টাল হয়ে যাবে, এরকম হবে না। কোথায় এত পাঠ্যক্রমের পিকচারটা তোমাদের কাছে কারোর কাছে নাই, বরং আমার লেবার রুমে আছে, কিন্তু দেখো না, আমার কাছে দিয়েছিল, সে মোবাইলে আছে, সবাই প্রিন্ট করার জন্য দিয়েছিল। আচ্ছা যাই হোক, তাহলে যেটা আমরা বলছিলাম, হ্যাঁ এটা তো বোধহয় ডিসেন্ট অফ দি হেডটা লেখা আছে। হ্যাঁ না, আমার কাছে পাঠ্যক্রম, যাই হোক পাঠ্যক্রমটা তোমাদের পড়া হয়েছে তো, এটা লেবার রুমে গেলে পেয়ে যাবে। যাই হোক, পাঠ্যক্রমটা আজকে আমাদের ক্লাস না, তাহলে ঠিক আছে, পাঠ্যক্রম তো আমরা দেখেছো, জানো। তাহলে 4 সেন্টিমিটার যদি হয় তাহলে ডাইলেটেশন হচ্ছে কত সেন্টিমিটার পার? 1 সেন্টিমিটার পার আওয়ার। এইটা ধরে পাঠ্যক্রমটা করা আছে। পাঠ্যক্রমে যে লাইনটা টানা হয়েছে 1 সেন্টিমিটার পার আওয়ার ধরে। এর থেকে নিচে যদি হয় তাহলে প্রোগ্রেস ইজ ডিলেড, তার মানে তোমাকে ইন্টারভেন করতে হবে, কজ অফ ডিলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। ঠিক আছে, এদিকে আমরা যাচ্ছি না। তাহলে হ্যাঁ, এই যে এখানে যদি দেখো, এখানে দেখো 7, 8 আর এখানে হচ্ছে এখানে 12, 4 ঘন্টা দেখো, এখানে 3 থেকে এখানে 7 না 8 গেছে, 3 গেছে, আর এখানে হচ্ছে 4 না 5 থেকে 8 গেছে। যাই হোক, এইটাতে হ্যাঁ 1 সেন্টিমিটার পার আওয়ার, এইটা হচ্ছে আমাদের পাঠ্যক্রম। এখন কি চলছে, তাহলে এটা ভেরিয়েশন হতেই পারে, কেউ একজন এটাকে স্টাডি করে বলেছে বলে এরকম চলছে না। এখন লেটেস্ট কি চলছে, ডব্লিউএইচও লেটেস্ট কি বলেছে, যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে। তাহলে আমি যদি পাঠ্যক্রমের ওপরে একদম ফিক্সড আওয়ার ধরে করি, তাহলে ওকে আমাকে সিজার করতে হয়, নাহলে সিন্টু চালাতে হয়, নাহলে কিছু একটা করতে হয়। তাতেও দেখা যাচ্ছে অনেকে কাজ করে দেখাচ্ছে যে না, ওর থেকে কম প্রোগ্রেস হলেও নর্মাল হয়। তার জন্য এখন আর কি এসেছে, এখন ডব্লিউএইচও লেবার কেয়ার গাইড, লেবার কেয়ার গাইড, সেই ছবিটা আমার কাছে আছে। সেটাতে কিন্তু কোনো অ্যাকশন লাইন, অ্যালার্ট লাইন কিচ্ছু নাই, সেখানে শুধু দেয়া আছে ডিসিসি। আচ্ছা, এইগুলো আমরা পাঠ্যক্রম ইত্যাদি ইত্যাদি যে সব বলছি, সেটা ফার্স্ট স্টেজ না সেকেন্ড স্টেজ?
তাহলে এই যে আমরা 5 সেন্টিমিটার থেকে ডাইলেটেশন শুরু করলাম 10 সেন্টিমিটার পর্যন্ত, ফার্স্ট না সেকেন্ড স্টেজ? ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ তো, ফার্স্ট স্টেজ 5 টু সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার, তাহলে ফার্স্ট স্টেজ। তাহলে পাঠগ্রামে আমরা ফার্স্ট স্টেজটাই মনিটর করতে পারি, সেকেন্ড স্টেজটা মনিটর করতে পারি না। কিন্তু WHO লেবার কেয়ার গাইডে এটা সেকেন্ড স্টেজটাও মনিটর করছে, এটা তোমাদের বইতে আছে। আর দেখাও তো, এই দেখো এখানে কোনো লাইন আছে? অ্যাকশন অ্যালার্ট কোনো লাইন নেই। এখানে দেখবে প্রতিটা সেন্টিমিটারে কতক্ষণ ডিউরেশন তুমি রাখতে পারো সেই অনুযায়ী রিপোর্ট করবে। ধরো 5 সেন্টিমিটারে 6 সেন্টিমিটারে এসে 6 সেন্টিমিটারে কি লেখা থাকে? তো 6 সেন্টিমিটারে এসে 4 ঘন্টা ওয়েট করতে হবে না, কি লেখা আছে? 6 সেন্টিমিটার পাশে কি লেখা আছে? এখানে লেখা আছে, ওই পাশেই লেখা আছে অ্যালার্ট, অ্যালার্ট লেখা আছে। অ্যালার্ট মানে ওখানে তুমি 4 আওয়ার্স ওয়েট করতে পারো। যাই হোক, তাহলে এটা আমরা যেটা বলছিলাম, ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে প্রোগ্রেস অফ মনিটরিং অফ প্রোগ্রেস অফ লেবার, দ্যাট ইজ ডান বাই পাঠগ্রাম অর WHO লেবার কেয়ার গাইড। ঠিক আছে, যেটাই আসছিলাম তাহলে এটা হচ্ছে একটা, যেটাই আসছিলাম সেটা হচ্ছে যে অনসেট অফ লেবারটা আমরা তাহলে এখন জানি না। যখনই আসছে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার যখন আসছে তখনই আমরা ভর্তি করে নিচ্ছি। কিন্তু যখন উইথ পেন যখন ভর্তি হচ্ছে, যদি দেখা যায় ইট ইজ 3 সেন্টিমিটার, তখন আমরা পাঠগ্রামে প্রুফ করছি না, কিন্তু আমরা তাহলে তাকে কি লেবার বলবো না লেবার বলবো না, নাকি বাড়ি পাঠিয়ে দেবো? পাঠাবো না। তাহলে এই যে 5 সেন্টিমিটার থেকে আমরা শুরু করলাম, সেটা কি ফেজ? বলছে অ্যাক্টিভ ফেজ, অ্যাক্টিভ ফেজ অফ লেবার, মানে এই জায়গাতে আর থেমে থাকার কোনো জায়গা নেই। কিন্তু বিফোর 5 সেন্টিমিটার তুমি একটু থেমে থাকতে পারো, একটু কনজারভেটিভ করতে পারো, একটু অ্যানালিসিস দিয়ে দেখতে পারো পেনটা আসছে কিনা, এটা করতে পারো। তাহলে সেই জায়গাতে আমার কিন্তু পেশেন্টকে আমরা ছেড়ে দিচ্ছি না, কি করছি? অবজার্ভ করছি টু সি whether she is entering into the active phase। ঠিক আছে, তাহলে আমার যদি, তাহলে আমি তখন আমি পেশেন্টটাকে কিসের ভিত্তিতে উইল অ্যাডমিট দ্য পেশেন্ট? যে পেশেন্ট তুমি বাড়ি যাবে না, তোমার পেশেন্ট ব্যথা হচ্ছে এমনিতেই বাড়ি যাবে না, আবার একটু একটু ব্যথা হলে আবার চলেও যেতে পারে, আবার চলে গেল গিয়ে দেখবে ব্যথা শুয়ে গেল। দিস ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। কে যে কখন অ্যাক্টিভ ফেজ এসে যাবে, আনলেস দ্য পেশেন্ট ইজ অবজার্ভড ফর সার্টেন পিরিয়ড, ইট ক্যানট বি আসার্টেন। সেই জন্য লেবার রুমের পাশে একটা রুম থাকতো সবসময়, অবজারভেশন রুম। Not only observe the mother, fetus and progress, but also the observing those women who are not in labor. If they are not entering, if on the other hand pain subsides, you go home. So not admitting, but from observation they can go home. তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো ডায়াগনোস করতে হবে পেশেন্ট লেবারে অ্যাক্টিভ ফেজে নেই, নো ডাউট অ্যাক্টিভ ফেজে নেই, বাড়ি পাঠিয়ে দিলাম, আবার 4 ঘন্টা বাদে 5 ঘন্টা বাদে আবার ফিরে চলে এলো। তখন আমরা তাহলে on which basis we can assume that patient is going to labor? এটা কিসের ভিত্তিতে? তার মানে ওইখানেই হচ্ছে ডায়াগনোসিস অফ লেবার। আমি কিসের ভিত্তিতে? ডায়াগনোসিস অফ অ্যাক্টিভ লেবার, কিন্তু এটা ট্রু লেবার পেন। তাহলে ওখানে কি কি ক্রাইটেরিয়া আছে বলো? ট্রু লেবার পেনে কি ক্রাইটেরিয়া? So effacement and dilatation. Let's see one by one. প্রথমে বলেছে পেন উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। সেটা কি করে বুঝবে? সেটা কি করে বুঝবে? পেশেন্ট এসে বলবে না আই এম হ্যাভিং পেন মোর ইন্টেন্স মোর ফ্রিকোয়েন্ট নাও, এটা বলবে? কি জিজ্ঞেস করবে? হ্যাঁ, সকালে কতক্ষণ হচ্ছিল ছাড়া, এখন কতক্ষণ? ওগুলো সকালে আমার 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছিল, এখন আমার আধ ঘন্টা ছাড়া হচ্ছে। কেউ বলবে আমার 10 মিনিট ছাড়া হচ্ছে, তাহলে 10 মিনিট ছাড়া 5 মিনিট ছাড়া, তখন সে অ্যাক্টিভ লেবারের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা দেখে বুঝতে হবে একটা সিমটম
আর একটা বলেছো শো, শো মানে কি? ব্লাড মিক্সড না, আগে লেবার পেনের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলো, যেটা দেখে তুমি বুঝবে। একটা হচ্ছে পেন, একটা সেকেন্ড সাইট, সাইটটা কোথায় হবে? ট্রু লেবার পেনের লোকেশনটা কি হবে? আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ব্যাক, ফ্ল্যাঙ্ক, লেগ, কোথায় হবে? লোয়ার অ্যাবডোমেন। দাঁড়াও, লোয়ার পেনের কিন্তু ফাইবার আছে, তোমার বলতে হবে। লোয়ার অ্যাবডোমেন বললে কোন পেন ফাইবার? লোয়ার অ্যাবডোমেনের পেন ফাইবার কত? টি, সেটা কি ইউট্রাসের নার্ভ সাপ্লাই? পেনটা কোথেকে রাইজ করছে? ইউট্রাস থেকে তো। ইউট্রাসের নার্ভ সাপ্লাই T10-11, T10-11-12, তার সাপ্লাই কি লোয়ার অ্যাবডোমেন? নয়, তাহলে হলো না। তোমার কথাতেই তুমি বোঝাতে পারছো, হচ্ছে না। কিন্তু না, লোয়ার অ্যাবডোমেনের পেন হবে না, কারণ ওখানে নার্ভ সাপ্লাই রুটের মধ্যে পড়ে না। তাহলে পেনটা কোথায় হবে? ব্যাকে হবে। ওই যে S1 S2 S3, ওটা কি সার্ভিক্সের সাপ্লাই। তাহলে সার্ভিক্স যখন ডাইলেট করবে, অল দ্য ভিসেরাস আর সেন্সিটিভ টু স্ট্রেচ, গলব্লাডার সেন্সিটিভ টু স্ট্রেচ, ডিস্টেন্ড করছে, স্টোমাক স্ট্রেচ করছে, খেয়েছো খুব স্ট্রেচ করছে, পেন হবে, বুঝেছো? ফলে এখানে সার্ভিক্সেরও স্ট্রেচ থেকে পেনটা হবে, তাহলে সেটা কিন্তু ব্যাকে হবে। তাহলে প্রথম পেনটা কোথায় হবে? প্রথমে কি স্ট্রেচ করতে শুরু করবে সার্ভিক্স? প্রথমে কি হবে? ইউট্রাসের কন্ট্রাকশন। আর প্রথম পেনটা, লেবার পেনটা কেন আছে? ইউট্রাসের কন্ট্রাকশন থেকে পেন হয় কেন? তোমরা এর থেকে পেন, ক্র্যাম্পিং থেকে বা থেকে পেন হয় ইস্চিমিয়া। প্রোস্টাগ্ল্যান্ডিন যেতে পারো তুমি মলিকুলার লেভেলে, আরো ভালো লেভেলে যাচ্ছ, কিন্তু ইস্চিমিয়া আমরা জানি। এই কারণে হার্টে যখন ইস্চিমিয়া হয় পেন হয়। ইউট্রাসে যখন ক্র্যাম্প হচ্ছে, ইউট্রাসে যখন কন্ট্রাকশন হচ্ছে, ইস্চিমিয়া থেকে পেন হবে, সেটা রেফার পেন হবে ইস্চিমিয়া থেকে। সেই পেনটা যে সেগমেন্ট সাপ্লাই করছে T10-11-12। তাহলে প্রথমে পেনটা কোথায় ছিল? এসে যদি বলতো পেনটা কোথায়, ও যখনই দেখে লোয়ার অ্যাবডোমেন, তখনই তুমি বুঝে নেবে ওটা লেবার পেন নয়। যদি বলে আমার এইখানে হচ্ছে, মানে আর দি ফান্ডাস, তখন বুঝবে হ্যাঁ লেবার পেন হয়েছে। আর আরেকটা বলেছ ব্যাকে হতে পারে। ব্যাকে মানে কি বুঝলে? যে স্ট্রেচিং শুরু হয়েছে, সার্ভিক্সের ডাইলেশন শুরু হয়েছে। আর একটা থাইতে রেডিয়েশন আছে, সেটাও হচ্ছে ওখান থেকে, সার্ভিক্স থেকেই হচ্ছে। ঠিক আছে? তাহলে লোকেশন অফ পেন, ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি। আর একটা বলেছ সিমটম, এগুলো তো সিমটম। সায়েন্সের মধ্যেও একটা বলেছে শো, শোটা এতে আসছিলাম। শো মানে হচ্ছে ডিসচার্জ অফ মিউকাস মিক্সড উইথ ব্লাড। এটা কেন হচ্ছে? সার্ভিক্সের যে মিউকাস প্লাগটা ছিল, সেটা যেহেতু বিকজ অফ ডাইলেশন সেপারেশন হয়ে গেছে, দ্যাট ইজ ডিসচার্জ। তাহলে শো কার ক্ষেত্রে পাবে না? পাবে না। আর কখন পাবে না? কেউ যদি আগে পিপিট করে দিয়ে থাকে, সার্ভিক্সের মিউকাস রিমুভ করে দিয়েছে, আর পাবে না। আগে একদিন এসেছিল, তার মিউকাস রিমুভ হয়ে গেছে, আর পাবে না, বুঝেছ? তাহলে শো থাকলে পাবে। আর এটা হচ্ছে সায়েন্স। আর একটা সায়েন্স বলতে পারো, টার্মে যদি কারো রাপচার অফ মেমব্রেন থাকে, তাকেও আমাকে অনসেট অফ লেবার হিসেবেই ধরতে হবে। কেন? কারণ একবার যদি রাপচার অফ মেমব্রেন হয়ে যায়, তাহলে রিস্কটা কি? ইনফেকশন। ভেজানো যে পোটেন্সিয়াল অর্গান, লাইক আর amniotic membrane was guarding against infection, ও কোরিয়ামনিয়াইটিস হবে, মানে ইন বিটুইন দি স্পেস হবে, ফিটাস ইনফেকশনে যাবে না। কিন্তু মেমব্রেন রাপচার হয়ে গেলে ইনফেকশনটা ডাইরেক্টলি উইল গো টু দি লাইকার অ্যামনিয়াই। লাইকার অ্যামনিয়াই একটা ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, সেটা যখন এক্সিড করে যাবে, তখন ইট উইল অ্যাফেক্ট দ্য ফিটাস। সেই ফিটাসকে কিন্তু একদম জন্মের পরই সেপ্টিসিস নেওয়া যায়। হ্যাঁ, তার জন্যে বিকজ অফ দ্যাট রিস্ক উই will not wait. We will take the disease as good as liver and we will take the steps. যদি প্রোগ্রেস না করে, রাপচার অফ মেমব্রেনের পরে আর টার্ম 6 hours 8 hours লাইক লিভার, তাহলে আমাকে স্টেপ নিতে হবে। অর যাই হোক, উইল ইন্ডিউস দি লিভার, যে যেমন ডিসিশন নেবে তাই করে। কিন্তু রাপচার অফ মেমব্রেন at term will also be taken as a sign of onset of liver. আচ্ছা, এইখানে এটা গেল সাইন আর সিমটম বলেছ। হ্যাঁ, তারপর আরেকজনকে বলেছ প্রোগ্রেসিভ ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট। সেটা কি করে বুঝবে?
এই তো একবার পিভি করলে বুঝতে পারবে না, ওকে আবার 4 ঘন্টা অবজার্ভ করতে হবে, 4 ঘন্টা ভাবে দেখতে হবে, প্রোভাইডেড দ্যাট পেন ইজ কন্টিনিউ। যদি বলে আমার পেনই নেই, তাহলে ডায়ালিসিস হবে কি করে? পেনই নেই ডায়ালিসিস হবে কি করে, মানে ডায়ালিসিসের মতো হবে, পেনের মতো হবে, বলতে পারি তো? হবে না। ডায়ালিসিস পেনের কি সম্পর্ক? ডায়ালিসিস পেন কি হবে? তার মানে টু ডাইলেট, আসিবে হবে না, টু ডাইলেট দি internal loss, the intrauterine pressure has to extend to certain limit। সেটা কথা ইউজুয়ালি যদি তুমি দেখো, আমাদের ওই যে দেখো তো ওই এইটাকে আমরা ইকো টোকোকার্ডিওগ্রাফ, কার্ডিওটোকোগ্রাফ আমাদের আছে। ওটাতে কি কি হয়, একটাতে ইউটেরাইন প্রেসার মেজার হয়, আর একটাতে হচ্ছে ওই হার্ট রেট মেজার হয়। ওই যে ইউটেরাসের প্রেসারটা দেখবে কন্ট্রাকশনের সময় হু 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 করে বেড়ে যাচ্ছে, আর রিল্যাক্সেশনের সময় কমে চলে আসছে। মানে ওই যে বেড়ে যাচ্ছে, ওইটা 25 মিলিমিটার অফ মার্কারি যদি এক্সিড না করে, তাহলে সার্ভিক্সের ডায়ালিটেশন হবে না। আর সার্ভিক্সের ডায়ালিটেশন যদি না হয়, আমি তোকে লেবার হিসেবে ধরবই না, লেবার হিসেবে ধরবো না। তার মানে ও প্রোগ্রেস করবে না কোনোদিন, যতই কন্ট্রাকশন, ও কন্ট্রাকশন হচ্ছে, পেট হাতে দেখো কন্ট্রাকশন হচ্ছে, পেশেন্ট ব্যথায় ছটফট করছে, কিন্তু ছটফটই সার, ও 25 মিলিমিটার এক্সিড করেনি। মানে ওগুলো সব হচ্ছে ফলস লেবার পেন। মানে কি, ওগুলো হচ্ছে লেবার, ফিজিওলজি অফ লেবারটা পড়ানো হয়নি না, ফিজিও লেবারটা ওই আমরা এইগুলো পড়াবো বলেই এত থিওরিটিক্যাল, ওটা একটা পড়িয়ে ক্লাস নিয়ে নিতে হবে থিওরিটিক্যাল। তাতে ওই তোমার ইউটেরাসের কন্ট্রাকশন সিনক্রোনাস হতে হবে, দুটো সাইড থেকে, দুটো কর্ণ থেকে কন্ট্রাকশনটা অরিজিন করছে, মাঝখানে সে মিশে যাচ্ছে। ইউটেরাসের দুটো হাফ কিন্তু দুটো টিউব থেকে ডেভেলপ করেছে, একটা টিউব না, দুটো মেসোনেফ্রিক ডাক্ট, মেসোনেফ্রিক ডাক্ট মাঝখানে ইউনাইট হয়ে ইউটেরাসের বডি তৈরি করেছে, আর কেফালিক পোর্শনটা টিউব হিসেবে রয়ে গেছে। আবার তার এন্ড থেকে ওখান থেকে ইলংগেশন হয়ে সাইনোভেজিনাল ব্লাড তৈরি হয়ে ভেজিনা তৈরি হয়েছে, তাই তো? তাহলে এই যে দুটো হাফের থেকে কন্ট্রাকশনটা অ্যারাইজ করছে, করে করে মাঝখানে মিশে যাচ্ছে, এদের দুটো সিনক্রোনি হতে হবে। এই হাফটা কন্ট্রাকশন করছে, এই হাফটা করছে না, এই হাফে পেন হচ্ছে, লিভার প্রোগ্রেস করবে না, লিভার হবেই না, ঠিক আছে? তার জন্যেই আমরা যেটা বলছিলাম, তাহলে ডাইলেটেশন অফ সার্ভিক্স হতে গেলে ইন্ট্রাইউটেরাইন প্রেসার এক্সিড হতে হবে। ইন্ট্রাইউটেরাইন প্রেসার এইরকম একটা এক্সিড করলেই কিন্তু তবে মেমব্রেনটা রাপচার করবে। মেমব্রেন ফায়াবল হলে উইদাউট কন্ট্রাকশন রাপচার করতে পারে, সেটা সেপারেট, কিন্তু লেবারে যখন আসছে তখন এটা হতে হবে। এবং পেন ইজ অলসো ইজ ফেল্ড when that amount, severe failed when that amount intrauterine pressure exceeds to that extent। তার আগে ওটা ফলস পেন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাইন্স হলো, সো প্রোগ্রেসিভ ডায়ালিটেশনের জন্য you have to wait, even if there is no dilatation, if it is effacement, that is also taken at the uterine activity। তাহলে এই ডায়ালিটেশন ইফেসমেন্ট কোনটা আগে হয় কোনটা পরে হয়? আগে ডায়ালিটেশন হয় না আগে ইফেসমেন্ট হয়? ইফেসমেন্ট মানে কি? ইফেসমেন্ট মানে টেকেন আপ, টেকিং আপ। এগুলো এই ছবিগুলো এখানে থাকলে আর এগুলো বেশি পড়াতে হয় না। এই ছেলেটা তোদের আবিরকে বলেছিলাম, ওইগুলো করেনি, এগুলো যে যা দিতে করে দিতে। টেকিং আপ, টেকিং আপ অফ সার্ভিক্স। সার্ভিক্সটা কেমন? হ্যাঁ, টিবিউলার, তাহলে এইরকম। আর যদি টেকিং আপ হয়, ওইটা দেখা, ও বইতে সব ছবি খুব ভালো আছে, ওই জন্য পড়ার সময় দেখলে তো ভালো হয়। তাহলে ইউজুয়ালি সার্ভিক্সটা এরকম টিবিউলার। তাহলে যত সার্ভিক্সটা যদি এই লেন্থটা শর্টন হয়ে যায়, তাহলে এরকম কি করে হবে? এরকম হয়ে যাবে। এই দেখো, এখন এটা শর্টেন হয়ে গেছে, এটা আরো যদি যখন ইফেসমেন্ট হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, সার্ভিক্সটা এরকম বেলুনিং হয়ে গেছে। মানে কি, এই জায়গায় হেডটা ঢুকে গেছে। এই যে ফাইবারগুলো এখানে ছিল, কোথায় গেল? এটা যেমন মেয়েরা হাতে চুড়ি পরে, ওই ফিটাল হেডটা নামছে, ওর উপরে সব টেকিং আপ হয়ে গেছে, বুঝছো? এখানে সার্ভিক্সের ফাইবারগুলো কি ইউটেরাসের ফাইবারের মতো নয়, লংগিচুডিনাল, ইউটেরাসের রেটিকুলারটা ডেভেলপ। ফলে এই যে সার্কুলার ফাইবারগুলো আস্তে আস্তে প্রেজেন্টিং পার্টের ওপরে চলে গেছে, তার জন্য দেখা। তাহলে এইখানে কি করছি,
ইফেসমেন্টটা হয়ে গেছে কি করে বুঝবো? আমি যদি ফিঙ্গারটা পাস করি, দেখো এই ফিঙ্গারটা এতটা, কতটা হলো 3 to 4 সেন্টিমিটার, একদম 4 সেন্টিমিটার যা রিয়েলিটি তাই। এবার যদি আমার এরকম সরু হয়ে যায়, ফিঙ্গারটা কত হলো 1 সেন্টিমিটার আর হাফ সেন্টিমিটার, পেপার লাইক থিন হয়ে গেছে, কিছুই পাওয়া যাবে, শুধু রিম একটা পাওয়া যাচ্ছে, রিম। তার মানে কি ফুললি ইফেসড, ফুললি ইফেসড। তাহলে এই ইফেসমেন্টটা আমরা এক্সপ্রেস করি কি করে? যদি ধরো আমি এরকম দেখেছিলাম 4 সেন্টিমিটার হবে, তারপর দেখলাম 2.5 সেন্টিমিটার হয়েছে টার্মের দিকে, তার মানে 50% ইফেস্ট হয়ে আসে। তারপরে দেখলাম এতটা যাচ্ছে, তার মানে 80% ইফেস্ট হয়ে গেছে। তারপর যখন লেবার শুরু হয়ে গেছে তখন দেখলাম একদম পেপার লাইক থিন হয়ে গেছে। আর প্রথমে কি হলো, ইফেসমেন্ট না ডাইলেটেশন? ইফেসমেন্ট। ক্রমশ ডাইলেটেশনটা হচ্ছে না, ও থিন আছে কিন্তু ইফেসমেন্টটা হয়ে যাচ্ছে। এইটা সার্ভিক্স, এইটা সার্ভিক্স, তার মানে এটার কি থিকনেসটা হচ্ছে এইটা। আর যখন এরকম ছিল, এটা ইন্টারনাল লস, এটা এক্সটার্নাল লস, আর এখানে হচ্ছে ইউট্রাস। তার মানে সার্ভিক্সের লেন্থটা কত 4 সেন্টিমিটার। আর যখন এটা হলো, এখানে এখানে ইন্টারনাল লস, আর এখানে ইন্টারনাল লসটা এখানে ছিল, তো সেটা তো এরকম ডাইরেক্ট করে গেছে, ডাইরেক্ট করে গিয়ে এর সাথে মিশে যাচ্ছে। তাহলে আমি যখন ডাইলেটেশনটা দেখছি, আমি কিন্তু ডাইলেটেশন কিন্তু ইন্টারনাল লসেরই দেখছি, কিন্তু এটা যখন মার্চ করে যাচ্ছে তখন ইন্টারনাল লস এক্সটার্নাল লস এক জায়গায় এসে গেছে। তখন এখানে এইটুকু দেখছি ডাইলেট করেনি, কিন্তু এটা এইখানটা ইফেস্ট হয়ে গেছে, এটা কিন্তু ডাইলেটেশনের মধ্যে আসছে না। ডাইলেটেশন যেটা ফিল করছি এইখানটা তো ডাইলেট করে গেছে, কিন্তু এইখানটা আমরা যাচ্ছি না, এটা ইফেস্ট হয়ে গেছে বলছি। কিন্তু এইখানটা হচ্ছে ডাইলেটেশন 1 সেন্টিমিটার আর লাইক দ্যাট, এইখানে দেখো 4 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে আমরা ইফেসমেন্ট মানে কি শর্টেনিং অফ দি লেন্থ অফ দি সার্ভিক্স। এবার যদি ধরো সার্ভিক্সটা এইরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তাহলে এই ইন্টারনাল লস, এই এক্সটার্নাল লস, তাহলে এটার থেকে একটু কম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে 50% ইফেস্ট, এইখানে 100% ইফেস্ট, ফুললি ইফেস্ট আমরা বলি। আর এটা হচ্ছে নট ইফেস্ট, নট ইফেস্ট, ইফেসমেন্ট হয়নি। তার মানে আমি জিজ্ঞেস করেছি তাহলে ইফেসমেন্টটা প্রথমে হবে না ডাইলেটেশনটা প্রথমে হবে? কারণ এইখানটা আটকে আছে, ইফেসমেন্টটা যেহেতু হেডটা নামছে, হেডটা স্ট্রেচ করছে, তো ওই এর প্রেসারে, এটাকে বলে অ্যাক্সিস প্রেসার। যখনই এখানে ইউটারাসের কন্ট্রাকশন হচ্ছে, ইউটারাসের কন্ট্রাকশন হচ্ছে, এই ফিটাসের উপরে থ্রু লাইকার ফিটাসের উপরে একটা প্রেসার দিচ্ছে, অ্যান্ড ফিটাসটা কি হচ্ছে, ফিটাসটা কি হচ্ছে, এটা এইভাবে নামছে, যত নামছে এই প্রেসারটা পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স এখান দিয়ে নামছে, যত নামছে আস্তে আস্তে এই ফাইবারগুলো এর উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ইফেসমেন্ট। তাহলে ইফেসমেন্টটা প্রথমে হচ্ছে, এইবারে যখন ইফেসমেন্ট হয়ে গেছে, এবার হেডটা এখানে চলে এসছে, এইবারে তো ইফেসমেন্টের জায়গা নাই, এইবারে হরর করে এইটা এরকম হয়ে যাবে, ডাইলেটেশন ফুল। তাহলে এখন কি হবে, ডাইলেটেশন ফুল, ইউট্রাস এইরকম হয়ে যাবে। এটা কি হলো, কিন্তু এইখানে কিন্তু এইখানটা ডিফারেন্স আছে, কারণ এইখানটা থিক মাসল বডি, আর এখানটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সটা সার্ভিক্স ছিল অ্যান্ড লোয়ার ইস্টমাস ছিল। The isthmus has formed, converted into lower uterine segment. যেখান থেকে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন নামটা হয়েছে। উই পারফর্ম দি সিজারিয়ান সেকশন থ্রু দিস এরিয়া। কারণ কি, এখানটা সার্কুলার মাসল, এর মতো অত ভাস্কুলার নেই। এই সার্কুলার মাসলকে জাস্ট এরকম ফিঙ্গার দিলেই না, ও মাসলের বরাবর বরাবর সেপারেট হয়ে যাবে, ফিঙ্গারটা পাস করালেই সেপারেটেড হয়ে যাবে, কোনো ইনসিশন দিতে হবে না, মাসল কাটবে না, কোনো ব্লিডিং হবে না, ভেসেলগুলো সরে যাবে। যেই তুমি ফিঙ্গার দেবে ব্লান্ট এন্ড, তো ও মাসল সরে যাবে। এইখানে একটা জাস্ট স্ক্যালপেল দিয়ে নিক করলে, নিক করে যেই এখানে অ্যাপারচারটা হলো, যে সাতটা সেপারেট করে দিলে, দেখবে সার্ভিক্সটা অ্যালং দি ফাইবার স্প্লিট করে যাবে। ফলে এখান দিয়ে আমরা সিজার করি বলে তার নাম হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। তাহলে এইটা ছিল লোয়ার সেগমেন্ট ফর্ম হয়েছিল, তার সাথে হচ্ছে লোয়ার সেগমেন্ট দুটো তো তৈরি হয়ে গেছে। এই মাঝখানটা হচ্ছে
এখানটা বলে একটু কন্ট্রাকশন মতো থাকবে, একটু একটা নিক থাকবে, তাকে বলে ফিজিওলজিক্যাল রিট্রাকশন নিক, ওটা একটু থাকবে, ঠিক আছে? কারণ লোয়ার পার্টের আর এই মাসেলের ডিসপোজিশনটা আলাদা। তাহলে যেখানে আসছিলাম, তাহলে এইটা তাহলে ইফেসমেন্টটা আগে হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে নয়। কোন ক্ষেত্রে হচ্ছে? প্রাইমি গ্র্যাভিডা। কিন্তু মাল্টি গ্র্যাভিডাতে এই ইফেসমেন্ট আর ডাইলেটেশন গোজ সাইমালটেনিয়াসলি, বুঝেছো? কারণ এটা অলরেডি যেহেতু বিকজ অফ দি প্রিভিয়াস লেবার, এই ইফেসমেন্টের ফাইবারগুলো যেহেতু অলরেডি সেপারেটেড হয়ে আছে, তার জন্য একসঙ্গে যখনই ডাইলেটেশন হচ্ছে তখনই ইফেসমেন্টটা হয়ে যাচ্ছে। কিন্তু প্রাইমিতে যেহেতু আগে ইফেসমেন্টটা হয়নি, সেই জন্য আগে ইফেসমেন্টটা হচ্ছে, তারপর ডাইলেটেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা একটা ফেনোমেনা। সেই জন্য আমরা বলছি ইফেসমেন্টটা যদি দেখি বেড়েছে, তার মানে দ্যাট ইজ অলসো ইন ফেভার অফ দ্য লেবার ইজ প্রোগ্রেসিং, আর ডাইলেটেশন হলো প্রোগ্রেসিং। তাহলে ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ সার্ভিক্স, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আচ্ছা, এবারে যে পেন, তাহলে এবার পেন আমরা বলেছি আগে ছিল অনেক ইনফ্রিকোয়েন্ট, লং ইন্টারভাল, এখন ফ্রিকোয়েন্ট হচ্ছে। কত ফ্রিকোয়েন্ট হলে আমরা তাকে লেবার অনসেট হয়েছে বলবো? কারণ দ্যাট ক্রাইটেরিয়া ইজ টু বি অ্যাপ্লাইড অন দি প্রিটার্ম লেবার। টার্মে নেই, এসে গেছে লেবারে, পেন হচ্ছে, তাহলে সেটা যে লেবারে আছে কি নেই, তাই টার্মে নেই। তুমি যদি একটা লেবার প্রোগ্রেস করতে দাও, তাহলে তুমি লেবারটাকে তো আমাকে প্রিটার্ম লেবারটাকে আমি উই ওয়ান্ট টু হল্ট, উই ওয়ান্ট টু স্টপ দি লেবার, সেখান থেকে আমাকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ড্রাগস, বুঝেছো? তাহলে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ লেবার, একটা হচ্ছে ট্রু লেবার পেন, একটা বলেছো। সেকেন্ড হচ্ছে তাহলে এটা কি হবে? আধ ঘন্টা অন্তর, তারপরে কতক্ষণ ছাড়া ছাড়া হলে হবে? 15 মিনিট, আরেকটু কমাতে হবে, 5 মিনিটে একটা, 5 মিনিটে একটা। যদি কারোর কন্ট্রাকশন হয়, তার ইফেসমেন্ট হোক না হোক, তাকে ধরে নিতে হবে সে লেবারে যাচ্ছে, তাকে ফলস প্রিটার্ম লেবার বলে তাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং ট্রু লেবারের ক্ষেত্রে তো হবেই, তার সঙ্গে ডাইলেটেশন হবেই 5 মিনিটে যদি একটা কন্ট্রাকশন হয় উইথ পেন, বুঝেছো? অ্যাক্টিভ লেবার যখন আমরা বললাম, ফেজ অফ অ্যাক্টিভ লেবার, তখন 5 মিনিটে একটা ফর গুড প্রোগ্রেস, তখন আমরা কি বলি? 10 মিনিটে 3টি। 10 মিনিট আমাকে ওখানে বসে থাকতে হবে, 10 মিনিট বসে থাকতে হবে, 3বার কন্ট্রাকশন হচ্ছে কিনা দেখতে হবে, তবে আমি বুঝতে পারবো দ্য পেন ইজ গুড, ফলে সি ইজ সাপোজ টু প্রোগ্রেস। আমি একবার দেখে আর চলে এলাম হবে না। অথবা সিস্টারকে ট্রেন আপ করতে হবে, তুমি ওর দেখো ওর 10 মিনিটে কবার কন্ট্রাকশন হচ্ছে, তুমি গিয়ে দেখো ও দেখো লিখেছে, তুমি গিয়ে দেখলে আরে 15 মিনিট 20 মিনিট ছাড়া করে কন্ট্রাকশন হচ্ছে, তার মানে কি? কন্ট্রাকশন নট সাফিসিয়েন্ট, দিস ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট। এই যে অবজারভেশন, এইটা অবজারভেশন অফ প্রোগ্রেস, অবজারভেশন অফ পেন। ওর পেন নেই, শুয়ে আছে, 4 ঘন্টা শুয়ে আছে। সিস্টার কি হলো? স্যার পেন তো নেই, এতক্ষণ বলি কেন? পেশেন্টকে আমি ভর্তি করলাম, লেবার আছে কিনা, 4 ঘন্টা বাড়ে পাচ্ছ, পেন নেই, বুঝেছো? যাই হোক, তাহলে দিস হ্যাজ টু বি অবজার্ভ। সেটা কিন্তু আমাদের এখন যে গভর্নমেন্টের গাইডলাইনে যে এসেছে, তাকে এভরিথিং হ্যাজ টু বি নোটেড, যে কতক্ষণ ছাড়া কন্ট্রাকশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাহলে ডায়াগনোসিস অফ অনসেট অফ লেবার, মানে বুঝতে অসুবিধা আছে? সাইট অফ পেন নাম্বার 1, লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন বললে হবে না, ব্যাক অথবা মিডল পার্ট অফ দ্য অ্যাবডোমেন। সেকেন্ড হচ্ছে পেন অ্যাট এভরি 5 মিনিটস, পেন ইনফ্রিকুয়েন্ট হলে হবে না। থার্ড হচ্ছে ইফ অন পিভি এক্সামিনেশন ইউ ফাইন্ড that it is 4 centimeter or 5 centimeter, like 5 centimeter active level, if it is more than that 3 centimeter, 3 centimeter more. If it is, if the os is not closed at least, তাহলে along with that you will find, and if you find that the rupture of membrane, if the membrane is absent, or if you find that there is leakage of liquor, তাহলে বুঝে নিতে হবে the patient is in labor. So for managing labor, the first criteria, you have to diagnose the patient is in labor. Otherwise,
everything will be in the wrong direction. বেশ, এরপরে ডায়াগনোসিসের পরে আজকে আর বেশি হবে না, পরের ক্লাসে আবার বাকিটা হবে। ডায়াগনোসিসের পরে আমাদের হচ্ছে মনিটরিং। মনিটরিংটা আমরা অলরেডি একটা বলেছি যে মনিটরিং তিনটে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, তিনটে স্টেজে মনিটরিং। তার মধ্যে তিনটে স্টেজে মনিটরিং 3 রকম হবে। তার মধ্যে আমাদের ফার্স্ট স্টেজটা, বিকজ সেকেন্ড স্টেজের ডিউরেশন কত, ফার্স্ট স্টেজেরটা বলেছে 5 থেকে, টোটাল ডিউরেশন বলেছে ওই 8-5 এরকম একটা হয়েছে। তার মধ্যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হবে। তাহলে সেকেন্ড স্টেজের ডিউরেশনটা, বাকিটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজের ডিউরেশন কত? আচ্ছা, হ্যাঁ, 2 আওয়ার্স ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম তো, তাও ঠিক আছে। আচ্ছা, আর তাহলে 2 আওয়ার্স একটা হতে পারে সেকেন্ড স্টেজ। ইউজুয়ালি অ্যাভারেজ 1 to 2 আওয়ার্স। এই 2 আওয়ার্সটা বলা হয়েছে কেন? ওইটা হচ্ছে অক্সিপিটো পোস্টিরিয়ার, মানে অন্তটা ঘুরবে তো, লং রোটেশনের জন্য 1 ঘন্টা সময় নেবে। ইউজুয়ালি 1 আওয়ার হচ্ছে সেকেন্ড স্টেজের ডিউরেশন। তাহলে সেকেন্ড স্টেজ স্টার্টস উইথ ফুল ডাইলেটেশন এবং এন্ড হবে কোথায়? উইথ এক্সপালশন অফ দি ফিটাস। আর থার্ড স্টেজ ফ্রম দি আফটার এক্সপালশন অফ ফিটাস আপ টু দি এক্সপালশন অফ দি প্লাসেন্টা। বেশ, তাহলে আমরা ফার্স্ট স্টেজের এখন আমরা মনিটরিংটা বলছি। ফার্স্ট স্টেজের মনিটরিংটা আজকে বলি শেষ। তারপরে সেকেন্ড স্টেজ আছে, এইগুলো আজকে লাগবে না কাজে, সব সেকেন্ড স্টেজের ব্যাপার। তারপরে থার্ড স্টেজেরটাও তোমাদের অনেকটা পড়া হয়েছে। ফার্স্ট স্টেজ মনিটরিং এর মধ্যে আমরা একটা বলেছি, তাহলে অন অ্যাডমিশন আমরা সব ফাইন্ডিংস লিখে ফেলছি। লিখলে আমরা বুঝতে পারছি যে পেশেন্টটা লেবারে আছে কি নেই, একটা বোঝা যাবে। তারপরে আমরা পেশেন্টকে অবজার্ভ করছি অল দি থিংস। তার মধ্যে অবজারভেশন বা মনিটরিং অফ দি প্রোগ্রেসটা আমরা শুধু বলেছি যে বাই পার্টোগ্রাম অথবা WHO লেবার কেয়ার গাইডে করতে হবে। ঠিক আছে, সেইখানেতেই আবার লেখা আছে যে কন্ডিশন অফ দি ফিটাস আর কন্ডিশন অফ দি মাদার। তাহলে প্রথমে কে খারাপ হবে, ফিটাস না মাদার? প্রথমে খারাপ হবে ফিটাস না মাদার? ফিটাস কিন্তু খুব ভালো জায়গায় আছে, প্রোটেক্টেড হয়ে আছে। হ্যাঁ, মাদার। প্রথমে ফিটাস খারাপ হবে, কারণ ফিটাসের, মাদারের তো হাইপক্সিয়া হচ্ছে না, মাদারের বড় যে ডিহাইড্রেশন হবে, আমি তো স্যালাইন চালিয়ে দিচ্ছি। ফিটাসের হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া কেন হবে বলেছি আমরা, যতবার কন্ট্রাকশন হবে ততবারই একটা হাইপক্সিয়া হবে। তারপরে অবশ্য হাইপক্সিয়াটা পাস অফ করে যায়। তার মানে যখন আমার পেন এলো, প্লাসেন্টাল সার্কুলেশন কাট অফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা টেম্পোরারি, বিকজ অফ দি টেম্পোরারি হাইপক্সিয়া, ফিটাসের একটা ফিটাল হার্ট রেটটা একটুখানি কমে যেতে পারে। হাইপক্সিয়াতে কমে যায় তো, কমে যাওয়ার নাম কি? ফিটাল হার্ট রেট কমে গেলে নাকি, এইগুলো আমরা কিন্তু ঘুরালে সব জিজ্ঞেস করি, শুধু এরকম ছোট ছোট কথা। তারপরেই বেশি কোনো সময় নাই, এই অস্কি টেবিলে না ও বেল নিয়ে বসে আছে, যেদিন ভালো পরীক্ষা সেদিন 5 মিনিট, আর যেদিন তাড়াতাড়ি আছে সেদিন 4 মিনিট, আরও তাড়াতাড়ি লাস্ট দিন 3 মিনিট বাজিয়ে দিচ্ছে। ওর মধ্যেই তুমি কটা বললে কটা না বললে মার্কস দিয়ে বেরিয়ে যেতে হবে। এরকম 6টা টেবিল এরকম চলবে, 1 ঘন্টা পড়ে যাচ্ছে। মনে রাখলে হবে না, সব লিপে রাখতে হবে। তাহলে যতবার তুমি ওয়ার্ডে আসবে, ততবার বলবে, ততবারই লিপে এসে যাবে, বুঝেছো? তবে এটার ভাবার কি আছে, এটা এই ব্যাপার। কি জিজ্ঞেস করলাম? তাহলে যখনই হাইপক্সি হবে তখনই ফিটাল হার্ট রেটটা কমে যাবে। কমে যাওয়ার নাম কি মেডিকেল টার্মিনোলজি? ব্র্যাডিকার্ডিয়া একটা ব্যাপার। আর ফিটাসের ক্ষেত্রে আমরা কি বলি? ফিটাল ব্র্যাডিকার্ডিয়া বলতে পারি, ডিসিলারেশন। ফিটাল ডিস্ট্রেসও বটে, সবই ব্র্যাডিকার্ডিয়া, ডিস্ট্রেস, এগুলো ডিস্ট্রেসের সাইন। তাহলে এটাকে আমরা বলি ডিসিলারেশন। তাহলে এই যে যখনই কন্ট্রাকশন হলো তখনই কমে গেল, তারপরে কিন্তু সেটা হচ্ছে ডিসিলারেশন। সেটা কি ডিসিলারেশন? আর্লি ডিসিলারেশন।
মানে স্লোয়িং অফ দি হার্ট রেট স্টার্টস উইথ দ্য অনসেট অফ কন্ট্রাকশন, ওই দুটো মিলে যাবে। আমরা ওইখানে রেখে দিয়েছি, কিন্তু সবাই ওই পড়ানো হয়ে গেছে তো, সিটিজিটা পড়ানো হয়েছে তো, কার্ডিওটোকোগ্রাফ পড়ানো হয়েছে তো, ওটা আবার গিয়ে দেখবে। এইগুলো টেবিলে একদম সিটিজিটা ধরবে, আর ওই ইউএসজি একটা দেবে, আর কারো ওই এটা দেবে মাস্ট। হ্যাঁ, তার মধ্যে সিটিজিটা সবাইকে এখন দেওয়া হয় কি, সেন্ট্রাল গভর্নমেন্ট খুব করে সিটিজি আর এর উপরে খুব স্ট্রেস দিচ্ছে, সেই জন্য আরও দেওয়া হয়। কারণ সব জায়গায় সিটিজি মেশিন দিয়ে দিয়েছে। সিটিজি নাম এসে তুমি সিটিজি মেশিন আনতেই বলবে না, সিটিজি মেশিন তো সব পড়ে থাকবে, বুঝতে পেরেছ? সিটিজি শিখতে হবে। হ্যাঁ, মেশিন আছে বলেই শিখতে হবে। আমার যদি এখানে ক্রা দিয়ে দেয়, তা ক্রাও শিখতে হবে না? তাহলে ডিসিলারেশন কি হলো? আর্লি। এবার দেখা গেল সে এমন হাইপক্সিয়া হয়েছে, এরকম চলতে চলতে সেই হাইপক্সিয়া কমছে না, কন্ট্রাকশন কমে গেছে, কিন্তু ফিটাসের ডিসিলারেশন আর কমছে না, ডিসিলারেশনটা রয়ে যাচ্ছে। তাহলে সেটার নাম হচ্ছে লেট ডিসিলারেশন। সেটা কিন্তু স্টার্ট হবে একটু পরে, উইথ দ্য অনসেট অফ কন্ট্রাকশন হবে না, আর দি পিক অফ কন্ট্রাকশন হয়তো শুরু হলো, তারপরে কন্ট্রাকশন পাস অফ হওয়ার পরেও ডিসিলারেশন পারসিস্টিং, তার নাম হচ্ছে লেট ডিসিলারেশন। তাহলে মনিটরিং অফ দি ফিটাস আর মনিটরিং অফ দি কন্ডিশন অফ দি মাদার। তার মধ্যে মনিটরিং অফ দি কন্ডিশন অফ দি ফিটাস, এইটা অনেক বড় ব্যাপার, অনেকগুলো আছে। তাও তার মধ্যে একটা যেহেতু তোমরা জানো যে কি দিয়ে করা হয়, মনিটরিং অফ দি কন্ডিশন অফ দি ফিটাস কি দিয়ে করা হয়? কার্ডিওটোকোগ্রাফ একটা বলেছে, সেটা তো অনেক কিছু ব্যাপার আছে কম্পোনেন্ট, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে ডিসিলারেশন। লেট ডিসিলারেশনটা হচ্ছে সাইন্স অফ ফিটাল ডিস্ট্রেস, আর্লি ডিসিলারেশনটা রিঅ্যাকশনারি, বুঝেছো? একটু ফিটাসের উপর একটু প্রেসার পড়ে, তার জন্য হয় টেম্পোরারি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, কিন্তু লেট ডিসিলারেশন। আচ্ছা, এছাড়া যাদের সিটিজি নেই, তাহলে ফিটাল হার্ট রেটটা অসকালটেট করা হচ্ছে, তার নাম কি? ইন্টারমিটেন্ট অসকালটেশন। সেটা কতক্ষণ ছাড়া করা হয়? তাহলে ইন্টারমিটেন্ট অসকালটেশন। আর কার্ডিওটোকোগ্রাফটা কি? কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিং, কন্টিনিউয়াস। আর ইন্টারমিটেন্ট অসকালটেশন, এটা কতক্ষণ ছাড়া করা হয়? ওই ফার্স্ট স্টেজে 30 মিনিটস, পরের দিকে আরো ফ্রিকোয়েন্টলি 15 মিনিট 5 মিনিট এরকম, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের ফিটাল হার্ট রেট কত? 110 থেকে 160, 110-এর নিচে হলো ব্র্যাডিকার্ডিয়া, 160-এর নিচে। কিন্তু বিফোর দেয়ার ইজ ব্র্যাডিকার্ডিয়া অর ট্যাকিকার্ডিয়া, ডিসিলারেশন উইল বি ডিটেক্টেড, বুঝেছো? যখন হাইপক্সিয়া পারসিস্ট করছে ফিটাল ব্লাডে, তখনই ব্র্যাডিকার্ডিয়াটা হচ্ছে। আর হাইপক্সিয়া যখন পারসিস্ট করছে না, তখন এই পিএইচে অ্যাসিডিক হচ্ছে না, তখন কিন্তু এই ডিসিলারেশনটা হবে, ঠিক আছে? তাহলে ফিটাল হার্ট রেট একটা গেল, কার্ডিওটোকোগ্রাফ একটা গেল, আর কন্ডিশন মনিটরিং দ্য কন্ডিশন অফ ফিটাস। আর কি? লাইকারের কালার দেখে কিছু বোঝা যায়? লাইকারের কালার দেখে কি করে বুঝবে? মেকোনিয়াম, হ্যাঁ, তাহলে মেকোনিয়াম স্টেন লাইকার, স্পেশালি ফ্রেশ মেকোনিয়াম যদি হয়। যদি ফ্রেশ মেকোনিয়াম না হয়, আগে হয়, তাহলে প্রিভিয়াস ফিটাল ডিস্ট্রেস। কিন্তু ফ্রেশ মেকোনিয়াম যদি হয়, তাহলে মেকোনিয়াম স্টেন লাইকার। আচ্ছা, এই আর ফিটাল হেডের ওপরে প্রলং লেবার তো হচ্ছে, এগুলো ফিটাল ডিস্ট্রেসটা কখন হয়? ফিটাল ডিস্ট্রেস দুভাবে হতে পারে। এক হচ্ছে অনেকক্ষণ ধরে পেশেন্ট লেবারে আছে, তার থেকে হবে যে ফিটাস অনেকক্ষণ ধরে লেবারে থাকে, তখন প্রোগ্রেস হচ্ছে না, একই জায়গায় ফিটাসের হেডটা আছে, as it has entered into the pelvic cavity, আর পেলভিক ক্যাভিটিতে কি বনি, সেখানে তো আর এক্সপান্ড করবে না, থাকতে থাকতে লিমফ্যাটিক অবস্ট্রাকশন হবে, লিমফ্যাটিক ফ্লোটা, বিকজ অফ দি প্রেসার বাই দি সফট টিস্যু অ্যান্ড ওভার দি ফিটাস। তাহলে কি হবে? ফিটাসে ইডিমা হবে। সেটাকে কি বলে? ক্যাপার্ট।
ক্যাপাট সাকসিডেনাম। আরেকটা কি ক্যাপাট আছে? আরেকটা কি ক্যাপাট আছে? না না, ভেন্ট্রুস লাগালে একটা ক্যাপাট হয়, সিগনন। এটা হলো সিগনন, সিগনন, CHIGNON, সিগনন। এটা হচ্ছে ক্যাপাট সাকসিডেনাম। ঠিক আছে, ক্যাপাট হবে। তাহলে ক্যাপাট হচ্ছে মানে কি, ফিটাসের হেডটা অনেকক্ষণ ধরে কম্প্রেস হয়ে আছে, আরো ওখানেও যদি তুমি ডিটেক্ট করতে না পারো তখন ব্র্যাডিকার্ডিয়া হবে। ওয়ান্স ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপস, ইভেন ইফ ইউ ডেলিভার দি বেবি, তার মানে হাইপক্সিয়া হয়ে সেরিব্রাল কিছু কিছু সেল ডেথ হয়ে গেছে, সে রিসাসিটেট করলে তারপর কিছু কোনো রকম গ্যাসপিং রেসপিরেশন কিছুক্ষণ চলবে, 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরে ফিটাস কিন্তু রিভাইভ নাও করতে পারে। তার মানে তোমাকে অনেক আগেই পিক আপ করতে হবে ফিটাল ডিস্ট্রেসটা, ফিটাল হাইপক্সিয়াটা। হ্যাঁ, ফিটাল হাইপক্সিয়াটা খুব আর্লি পিক আপ করতে হলে তোমাকে ফিটাল স্ক্যাল্প ব্লাড পিএইচ করতে হয়। তো ফিটাসের স্ক্যাল্পে আবার ইঞ্জুরি হবে, সেই জন্য আমাদের এগুলো আমরা করি না, ওরা সব করে। এখানে আমাদের হচ্ছে ক্যাপার যদি দেখা যায় তখন আমি আর লিভারটা প্রবেশ করতে দেবো না। আর কি, ফিটাল হেডের উপর যদি প্রেশার থাকে, আরেকটি কি হবে, ফিটাস হেডের উপর যদি প্রেশার থাকে, কেফাল হিমাটোমাটা, কেফাল হিমাটা হেপা হতে পারে, কিন্তু সেটাতে হ্যাঁ সেটা হতে পারে। হ্যাঁ ওইটা বলেছে মোল্ডিং, এক্সেসিভ মোল্ডিং। এটা পারমিসিবল মোল্ডিং আছে, সেটা কত, 3 to 4 মিলিমিটার, ওইটুকু ওভারল্যাপিং অফ স্কালবোন হবে। মোল্ডিং এ কি হয়, কোন স্কালবোনের উপরে আসে, প্যারাইটসের উপরে এই দুটো আসে। হ্যাঁ, আর স্প্যাল্ডিং হলে প্যারাইটালের উপরে প্যারাইটাল চলে যাবে, স্প্যাল্ডিং ওটা যে আইউডি। স্প্যাল্ডিং এর এটা মোল্ডিং এ, স্প্যাল্ডিংটা আইউডিতে, এটা হচ্ছে মোল্ডিং। তাহলে মোল্ডিং যদি হয়, মোল্ডিং এ যে এক্সেসিভ মোল্ডিং হয়, তাহলে আমি বুঝবো যে এটা অনেকক্ষণ ধরে হেডটা প্রেসারে আছে, তাহলে তারও হাইপক্সিয়া ডেভেলপ করবে বিকজ অফ দি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ঠিক আছে, তাহলে এইগুলো সবই হচ্ছে পার্ট অফ দি মনিটরিং অফ দি ফিটাস। প্রথমে আমি ফিটাল হার্ট রেট দেখবো, আর যদি আমার আরও আমি কসাস, আরেকটা যেটা হচ্ছিল, তাহলে একটা হচ্ছে বিকজ অফ প্রলং লিভার হাইপক্সিয়া হচ্ছে, আর একটা হচ্ছে ফিটাস ইজ অলরেডি ইন কম্প্রোমাইজ স্টেট। কম্প্রোমাইজ মানে অলরেডি প্লাসেন্টাল ফাংশন ইজ লেস, IUGR, প্লাসেন্টাল ডিজেনারেশন হয়েছে, বুঝছো, সেখানে কি হবে, প্লাসেন্টাল ফাংশন কম, তখন নর্মাল লেবারের যা স্ট্রেস প্লাসেন্টাল রিজার্ভ সেটা নেই, তখন আর্লি হাইপক্সিয়া হয়ে যাবে, অনেকক্ষণ লেবার লাগবে না। ফলে ইফ IUGR ইজ ডিটেক্টেড, আমি প্রথম থেকেই ওকে সিটিজি দিয়ে রাখবো, যে একটু IUGR স্মল বেবি, এক্সপেক্টেড যে স্মল বেবি ইজি লেবার হবে, তো সেটা যদি আমি প্রথম থেকে দিয়ে রাখি, তাহলে যদি দেখা যায় যে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তার মানে বেবি ইজ উইথস্ট্যান্ডিং দ্যাট অ্যামাউন্ট অফ হাইপক্সিয়া, তাহলে ডেলিভারি হবে। ঠিক আছে, ফলে এটা হচ্ছে ফিটাল মনিটরিং। ফিটাল মনিটরিং শুধু কি আমরা লেবারের সময় করি, অন্য সময় তো করি, তাহলে দুটোর নাম কি হবে, ওটা অ্যান্টিনেটাল, এটা হচ্ছে ইন্ট্রাপাটাম বা ইন্ট্রানেটাল, ইন্ট্রাপাটাম ফিটাল মনিটরিং, এইগুলোই হচ্ছে ওয়েজ। এই আর ওই যে WHO লেবার কেয়ার গাইড, ওখানে সব পয়েন্টগুলো লেখা আছে, ক্যাপাট হয়েছে কি হয়নি, তারপরে কি বলে মোল্ডিং হয়েছে কি হয়নি, প্লাস মোল্ডিং ডাবল প্লাস, মোল্ডিং 3+ অ্যাকর্ডিং টু দি সিভিয়ারিটি, তারপরে লাইকার মেকোনিয়ামে স্টেন কিনা, ক্লিয়ার কিনা, হ্যাঁ, আর হচ্ছে মনিটরিং অফ দি মাদার। মনিটরিং মাদার অ্যাজ ইউজুয়াল, ইউ মনিটর এ পেশেন্ট, সেখানে আমাদের কি কি, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, কি বললাম না, আর কি, হ্যাঁ, ইউরিন আউটপুট, আর হ্যাঁ
রেসপিরেটরি রেট, হ্যাঁ রেসপিরেটরি রেট অবশ্যই, আর ডিহাইড্রেশন। ইউরিন আউটপুট দিয়ে বুঝবে, কিন্তু ইউরিন আউটপুট তোমাকে করতে গেলে 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা কত ইউরিন আউটপুট হলো জানতে হবে। হ্যাঁ, তা কত হলে স্যাটিসফ্যাক্টরি হবে? কত ইউরিন আউটপুট পার আওয়ার হলে স্যাটিসফ্যাক্টরি হবে? 30, মোর দেন 30 ml পার আওয়ার হলে, তার মানে সারাদিনে কত হচ্ছে? 700। অলিগিউলার ডেফিনিশন কি? 400 নিচে 700 এনাফ। 30-র নিচে যদি হয় তাহলে বুঝতে হবে কম হচ্ছে। ইউজুয়ালি আমাদের কত হচ্ছে? 60 ml পার আওয়ার হয়। 60 ml পাওয়ার হলে সারাদিনে হচ্ছে কত? ওই 1500, ওই রকম, তাই তো? 24 ঘন্টায় 1200 আর 1500 হচ্ছে। ইউজুয়ালি আমাদের 60 ml পার আওয়ার হয়, সেটা কমে কমে আমরা বলছি 30 ml পার আওয়ার পর্যন্ত ঠিক আছে। তার নিচে যদি হয় তার মানে এ হচ্ছে সাপ্রেশন অফ ইউরিন হচ্ছে। আর ডিহাইড্রেশনটা বললাম। টেম্পারেচার কেন হবে? ইনফেকশন হয়েছে? হবে। পিওরপেরিয়ামটা তো শুরুই হলো না, এখন তো ইনচাপ্যাটম, এখন তো লেবার চলছে। তাহলে টেম্পারেচার অন লেবারিং ওমেন কেন হবে? প্রত্যেকে আফটার মেমব্রেন তো অনেক পরে হয়েছে, ক ঘন্টা হয়েছে মাত্র, সেটা সবারই হবে। আমি বলছি কন্ডিশন অফ মনিটরিং এর মাঝে মাঝে বলো, তুমি যদি এক্সারসাইজ করো তো লেবার উইল বি টেকেন অ্যাজ এক্সারসাইজ। হয়তো ইউট্রাসের মাসলগুলো কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কন্ট্রাকশন করছে, রিল্যাক্স করছে, ফলে প্রলং এক্সারসাইজের জন্য রিয়াকশনারি রাইজ অফ টেম্পারেচার হবে, 1 to 2 ডিগ্রি বাড়বে। ঠিক আছে? আর ওই যে বলছে রেসপিরেশন র্যাপিড, টেম্পারেচার বেড়ে গেল, ডিহাইড্রেশন হলো, অটোমেটিক্যালি তো একটা এর মতো হবে, র্যাপিড রেসপিরেশন হবে, ট্যাকিকার্ডিয়াও হবে। তাহলে প্রথম ইনফ্যাক্ট যদি দেখো, প্রথম সায়েন্সটাই হবে ট্যাকিকার্ডিয়া, যখন স্ট্রেস হচ্ছে, তারপরেই দেখবে যে ডিহাইড্রেশন, তারপরেই দেখবে টেম্পারেচার বাড়ছে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি হয়ে যাবে, বুঝেছ? আর এগুলো কেন ইম্পর্টেন্ট? এগুলো না দেখে তুমি যদি আবার সিজার করতে যাও, তার মানে কি ও তো কম্প্রোমাইজড হয়ে আছে, তারপর আবার একটা স্টেজ দিচ্ছ, ওকে তুমি আবার প্রলং একটা ডিপ প্রবলেমের মধ্যে পড়ে যাবে, শকে চলে যাবে, শক থেকে রেনাল ফেলিউরে চলে যাবে। বুঝেছো? আগে মাকে রিসাসিটেট করতে হবে, মায়ের টেম্পারেচার, পালস, তোমার ইউরিন আউটপুট সব নর্মালে আসতে হবে, তারপরে তুমি সিজার করবে। তা এই হচ্ছে আমাদের মনিটরিং অফ দি কন্ডিশন। কতক্ষণ ছাড়া করবে? 2 ঘন্টা ছাড়া। 2 ঘন্টা ছাড়া ইউরিন দেখছো,